নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমরা অন্য একটা প্ল্যানেট নিয়ে আবার একটা আলোচনায় প্রবেশ করব। দেখুন, আজকে আমরা আরেকটি একটা প্ল্যানেট নিয়েছি। সেই প্ল্যানেটটি হলো চন্দ্র। খুব ভাইটাল একটা প্ল্যানেট। চন্দ্র আমাদের জন্মকালীন যে সময় চন্দ্র যে রাশিতে অবস্থান করে আমরা সেই রাশির অধিকারী হই। অর্থাৎ চন্দ্র যদি বৃষ রাশিতে থাকে আমরা বৃষ রাশির মালিক হব, আর কারো যদি চন্দ্র কন্যাতে থাকে তার মানে তিনি কন্যা রাশির লোক। অর্থাৎ চন্দ্র যে রাশিতে অবস্থান করে তাকে বুঝে নিতে হবে তার সেইটি রাশি। কিন্তু বিষয় হচ্ছে লগ্ন থেকে চন্দ্রকে যদি আমরা হিসেব করি তাহলে সে কোনো না কোনো একটি ভাবের কারক গ্রহ হিসেবে বর্তাবে। এবার আমাদের প্রথম যেটা দেখে নিতে হবে সেটা চন্দ্র কে। চন্দ্র হচ্ছে জলের একটি কারক গ্রহ বা জলতত্ত্বের একটি কারক গ্রহ। এক নম্বর, চন্দ্রের দ্বিতীয় সত্তা কি? সত্তা হচ্ছে সাত্ত্বিক সত্তা। তার মানে এটি একটি সাত্ত্বিক প্ল্যানেট। তার মানে দেখুন চন্দ্রের মধ্যে কি থাকলো? একটা সত্য গুণাবলী থাকলো। তার মানে চন্দ্র অত্যন্ত সাত্ত্বিক। তার মানে তিনি রজসিক না, তিনি তামসিকও না, তিনি একজন সাত্ত্বিক অর্থাৎ সাধুর মতো একটি প্ল্যানেট। কিন্তু সোয়া দুদিনে সে একটা ঘর থেকে আরেকটা ঘরে ছটফট করতে করতে চলে যায় বা দৌড়ে দৌড়ে চলে যায়। এটাও মাথায় রাখতে হবে। বর্ণ কি এই চন্দ্রের বর্ণ বৈশ্য। তার মানে আজকে দেখতে হবে যে চন্দ্রের বর্ণ যখন বৈশ্য তার মানে চন্দ্র আমাদের কি দেখছে? চন্দ্র আমাদের ব্যবসায়িক জায়গাগুলোকে দেখে যাচ্ছে। অর্থাৎ আমাদের ভেতরের যে ফিনান্সিয়াল ট্রানজাকশান, এই ফিনান্সিয়াল ট্রানজাকশানকে কোথাও না কোথাও চন্দ্র লোকেট করে যাচ্ছে। এবার আমরা চন্দ্রকে নিয়ে কেন আজকে আমার এই টপিক, তার কারণ হচ্ছে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের আমরা দেখি জন্মের পর থেকে তারা যখন ক্লাস 5, 6, 7, 8, 9, 10 অবধি যখন পড়াশোনা করছে একটা ছটফটানি, একটা চঞ্চলতা, পড়ার প্রতি মন না বসা। দেখুন চন্দ্র কাকে রিপ্রেজেন্ট করে? চন্দ্র আমাদের মনকে রিপ্রেজেন্ট করে যাচ্ছে। এবার যেহেতু চন্দ্র আমাদের মনকে রিপ্রেজেন্ট করছে তার মানে আমাদের দৈহিক কর্মের যে সমস্ত কার্যাবলী কে প্রেরণ করে? মন আমাদের দেহকে প্রেরণ করছে। তাহলে আমাদের মন যেরকম প্রেরণ করছে দেহকে, আমরা সে মতো কাজ করছি। তার মানে মনের সাত্ত্বিকতাটা প্রচণ্ড পরিমাণে দরকার রয়েছে বা মনের একটা সুন্দর প্যারামিটার আমাদের প্রত্যেকের প্রয়োজন রয়েছে। চন্দ্রের আমাদের যখন আমরা যখন পড়ছি তখন আমরা চন্দ্রকে নিয়ে আমাদের বলা হচ্ছে চন্দ্রের দুটি প্লেসমেন্ট খুব নেগেটিভ প্লেসমেন্ট। এক নম্বর কি? এক নম্বর হচ্ছে ষষ্ঠ ভাবস্থ চন্দ্র, অষ্টম ভাবস্থ চন্দ্র আমাদের জাতক এবং জাতিকাকে নেগেটিভ সত্তার মধ্যে এগিয়ে নিয়ে যায় বা নেগেটিভ সত্তা দিতে 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 তার জীবনে সে এগিয়ে নিয়ে যাবে। তার মানে আমাদের শাস্ত্র কি বললো? চন্দ্রের লগ্ন হইতে চন্দ্রের ষষ্ঠ ভাব এবং লগ্ন হইতে চন্দ্রের অষ্টম ভাবে যদি চন্দ্র অবস্থান করে তাহলে নেগেটিভ কিছু পাওয়া যায়। এবার চন্দ্র দেখুন আপনারা আরেকটা জিনিস ভাববেন যে এই যে চন্দ্র আমরা শুধু রাশি হিসেবেই চন্দ্রকে ধরে আমরা ছেড়ে দিই। ও আমার তো এই রাশি, তার মানে আমার এই ক্যারেক্টারিস্টিক্স। তার মানে চন্দ্র যদি মেষ রাশিতে থাকে তাহলে তার একরকম একটা ক্যারেক্টারিস্টিক্স, চন্দ্র যদি বৃষ রাশিতে থাকে তার একটা ক্যারেক্টারিস্টিক্স। তার মানে এটা তো গেল রাশির ক্যারেক্টারিস্টিক্স। চন্দ্রকে শুধু রাশির ক্যারেক্টারিস্টিক্স তোলে না। আপনার যদি মেষ লগ্ন হয় তার মানে আমি যদি ধরি কালপুরুষের, দেখুন কালপুরুষ যদি আমরা ধরি কালপুরুষের প্রথম ভাবকে, কালপুরুষের প্রথম ভাব হয়ে গেল মেষ রাশি। এবার কালপুরুষের যদি প্রথম ভাব যদি মেষ হয় তাহলে দ্বিতীয় হলো বৃষ, তৃতীয় হলো মিথুন, চতুর্থ হলো কর্কট। আমরা দেখব কি যে কর্কট রাশির মালিক বা কর্কট রাশির স্বামী হলেন কে? কর্কট রাশির স্বামী চন্দ্রদেব মা, এই চন্দ্রগ্রহ। তার মানে কালপুরুষের চতুর্থ ভাবকে দেওয়া হয়েছে চন্দ্রের স্থানকে। চন্দ্রকে কোথায় স্থান দেওয়া হয়েছে? কালপুরুষের চতুর্থ ভাবে। আমরা চতুর্থ থেকে কি বিচার করি? চতুর্থ থেকে আমরা মা বিচার করি, চতুর্থ থেকে আমরা মন বিচার করি, চতুর্থ থেকে আমরা বাহন বিচার করি, চতুর্থ থেকে আমরা সফলতা বিচার করি। এই যে সফলতা কথাটা আমার যে আসলো, সফলতা নির্ভর করে কার উপর? সফলতা নির্ভর করে আমাদের ডেডিকেশনের উপর। ডেডিকেশন নির্ভর করে কার উপর? ডেডিকেশন নির্ভর করে কি? অর্থাৎ আমাদের ভিতরের সত্তা কেমন, আমরা যে কাজটা করছি সে কাজটা কি মন দিয়ে করতে পারছি। যদি আমরা সে কাজটা মন দিয়ে করি তাহলে তার একটা সফলতা আমরা দেখতে পাবো এবং পরিশেষে গিয়ে আমরা তার একটা উপহার কুড়োতে পারি। কিন্তু যদি আমরা যদি কাজটা ভালো করে না করতে পারি, মন দিয়ে যদি না করতে পারি তাহলে কাজে আমাদের সফলতা আসবে না। এজন্য কালপুরুষের চতুর্থ ভাবে
কি দেওয়া হয়েছে? চন্দ্রকে দেওয়া হয়েছে। চন্দ্র মমতার কারক গ্রহ, মায়ের কারক গ্রহ, বা মাতৃত্বের কারক গ্রহ, মমতাময়ীর কারক গ্রহ, বা সে ডেডিকেশনের কারক গ্রহ। কেন মমতা? তার কারণ ভালোবাসা। অর্থাৎ আমার যদি একটা কাজে ভালোবাসা না থাকে, আমি সেই কাজে আমি এগোতে পারবো না। আজকে আপনি আপনার বাচ্চাকে বললেন তুমি বাবা বায়োলজি নিয়ে পড়াশোনা করবে, কিন্তু তার হয়তো বায়োলজিতে সে বায়োলজি নিয়ে ভালোবাসে না, তার মানে সে কিন্তু আর এগোতে পারবে না। তার একটা কন্ট্রাডিকশনের মধ্যে সে পড়ে যাবে, একটা বিপরীত সত্তার মধ্যে সে পড়ে যাবে। যখনই সে বিপরীত সত্তার মধ্যে পড়ে গেল, তখন সে আর এগোতে পারল না। তার মানে এই যে এগোতে না পারার পেছনের কারণ হিসেবে আমাদের দেখানো হচ্ছে চতুর্থ ভাব। তাহলে চতুর্থ ভাবের কারক গ্রহ কোথায় বসে রইল? এটা গেল আমাদের 1 নম্বর। তার মানে কালপুরুষের চতুর্থ আমাদের দেখে নিতে হচ্ছে তাকে চন্দ্র, এবং সেই চন্দ্র যদি আমাদের ন্যাটাল চার্টে খারাপ থাকে, তাহলে বা সেই চন্দ্র ন্যাটাল চার্টে যদি কোনো না কোনোভাবে যদি একটা নেগেটিভ পর্যায়ে পড়ে যায়, তাহলে আমাদের দৈনন্দিন জীবনের যে যাত্রাপথ বা আমাদের জীবনের যে সফলতার যে যাত্রাপথ, সেই যাত্রাপথ কোথাও না কোথাও আঘাতপ্রাপ্ত হতে পারে। গেল। এবার আমাদের দেখে নিতে হবে কি, দেখুন আপনাদের কোথাও না কোথাও একটা লগ্ন থাকে। আপনারা প্রত্যেকেই যে মেষ লগ্নের অধিকারী হবেন তা তো নয়, আপনাদের কোনো না কোনো একটি লগ্ন আপনাদের হবে। আপনি জন্মছক খুললেন, এই জন্মছক খোলার পর দেখলেন আপনার মিনে লং লেখা রয়েছে, অ্যাসেন্ডেন্ট, অর্থাৎ আপনি মীন লগ্নের অধিকারী। এবার আমাদের যেটা দেখতে হবে, আমাদের কেউ মীন লগ্নের হতে পারি, কেউ আমরা ধনু লগ্নের হতে পারি, কেউ মেষ লগ্নের হতে পারি, কেউ বৃষ লগ্নের হতে পারি, কেউ কর্কট লগ্নের হতে পারে, কেউ কন্যা লগ্নের হতে পারে। তার মানে 12টা রাশির কোনো না কোনো একটা লগ্ন আমরা পাই, একটা লগ্ন পাই আর একটা রাশি পাই। এবার যেটা দেখে নিতে হবে আপনি কোন লগ্ন পেয়েছেন। আপনার লগ্ন থেকে চন্দ্র কোন ভাবের কারক গ্রহ। দেখুন চন্দ্র, আমাদের তো সব শাস্ত্র কি বলছে? শাস্ত্র বলছে সবসময় একটা প্ল্যানেটকে দেখতে হবে তার যে গভীরতা, সেই গভীরতার উপর, এবং সেই গভীরতাটা কি হবে, সেই গভীরতাটা আমরা পরিমাপ করব সে কোন ভাবের কারক গ্রহ, কোন ভাবে গিয়ে বসেছে, এবং সেই ভাবটি কি তার মিত্র না শত্রু। যদি মিত্র হয় তাহলে তার গুরুত্ব অনেক বেশি, যদি সে শত্রু হয় তাহলেও তার গুরুত্ব অনেক বেশি। তাহলে শত্রুর জায়গা থেকে সেই চন্দ্রকে আমরা কি করে কাজে লাগাতে পারি, তার একটা হিসেব নিকেশও আমাদের কিন্তু একটা বের করে আনতে হয়। তার মানে যেটা আমরা কি বললাম, যে আপনার যেটি লগ্ন, সেখান থেকে চন্দ্রের যে ঘরটি, অর্থাৎ কর্কট রাশি আপনার কোন ভাবের কারক গ্রহ, বা কর্কট রাশি আপনার কোন ভাব পড়ছে। কর্কট রাশির মালিক স্বামী, কর্কট রাশির স্বামী হলেন চন্দ্র, তাহলে চন্দ্র সেই ভাবের কারক গ্রহ হয়ে যাবে। আজকে ধরে নেওয়া যাক তর্কের খাতিরে আপনার হয়তো ধনু লগ্ন, তাহলে ধনু যদি আপনার লগ্ন হয়, এই লগ্নকে যদি আপনি 1 ধরেন, তাহলে দেখবেন কর্কট অবধি আপনি যখন পৌঁছবেন তখন সেটি 8 নম্বর ঘর হিসেবে দাঁড়াচ্ছে। তাহলে ধনুর অষ্টম যখন আপনার কর্কট হচ্ছে, কর্কটের মালিক যখন চন্দ্র, তার মানে আপনার ধনু লগ্ন সাপেক্ষে অষ্টম ভাবের কারক গ্রহ চন্দ্র। তার মানে সেই চন্দ্র আপনার রাশি, আপনার মন সব মানলাম, বাট সে কিন্তু আপনার অষ্টমের কারক তুলছে, সে কিন্তু আপনার অষ্টমের কারক গ্রহ, অষ্টমপতি সে। তাহলে অষ্টমপতি যখন, সে আপনার রোগ, ঋণ, রিপু, জ্বালা, বাধা, বিপত্তি, সুস্থতা, অসুস্থতা, আপনার জীবনের কত আয় উন্নতি, আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি, আপনি জীবনে কতটা রোজগার করতে পারবেন বা পারবেন না, তা নির্ভর করে ওই অষ্টমপতির উপর। এবার এই কর্কট রাশির যে আপনার যে কর্কট রাশি আপনার অষ্টম ভাব, তাহলে আপনার এই চন্দ্র কোন রাশিতে গিয়ে অবস্থান করছে। তার মানে আপনার যেটি রাশি, চন্দ্র সেই জায়গায় গিয়ে আপনার অবস্থান করছে। আপনার ধরে নেওয়া গেল ধনু যদি লগ্ন হয়, আপনার অষ্টমপতি যদি চন্দ্র হয়, আর সেই চন্দ্র আপনার যদি চতুর্থ ভাব অর্থাৎ মিনি লগ্নে গিয়ে যদি বসে থাকে, তাহলে মীন রাশিতে গিয়ে যদি বসে থাকে, তাহলে লগ্ন হইতে সে চতুর্থ ভাবে গিয়ে বসলো, অষ্টমপতি চতুর্থে বসলো। চতুর্থে যদি বসে তার মানে কি হচ্ছে, আমি আবার চতুর্থ কি বোঝালাম, মায়ের জায়গা, মাতৃত্বের জায়গা, মামাবাড়ির জায়গা, আমাদের সফলতার জায়গা, প্রাথমিক এডুকেশনের জায়গা, অর্থাৎ আমাদের প্রাইমারি এডুকেশন কেমন হবে তাও কিন্তু নির্ভর করবে কোথা থেকে, আমাদের চতুর্থ ভাব থেকে। এই চতুর্থভাবে কে বসে রইল, এই চতুর্থভাবে আপনার অষ্টমের চন্দ্র বসে রইল। তাহলে এই চতুর্থভাবে যদি অষ্টমের চন্দ্র বসে, তার মানে সে বাধা প্রাপ্ত একটি চন্দ্র, তার মানে সে বাধক গ্রহ হিসেবে আপনার চতুর্থভাবে বসে রইল। তার মানে আপনার চতুর্থ ভাবকে সে আস্তে আস্তে নষ্ট করতে চেষ্টা করবে। ধরে নেওয়া যাক আপনার সন্তানের ধনু লগ্ন মীন রাশি, তার মানে আপনার সন্তানের ধনু লগ্ন সাপেক্ষে অষ্টমপতি চতুর্থে গিয়ে বসে রয়েছে। প্রাইমারি এডুকেশন, তার মানে তার নেগেটিভ পর্যায়ে চলে যেতে পারে। তার মানে তাকে আমাদেরকে রক্ষা করতে হবে কোন জায়গায়, যে বাবা তোমার যেন ক্লাস 10 অবধি বা ক্লাস 12 অবধি পড়াশোনায় যেন কোনো রকম হ্যাকলমেন্ট না হয়, কোনো রকম যেন
কোনো রকম যেন অসুবিধা না হয়, কোনো রকম যেন অসংলগ্ন যেন পড়াশুনো যেন না হয়, এই জায়গাটা আমাদের কিন্তু দেখে নিতে হবে। আজকে আপনার অষ্টমপতি যদি আবার অষ্টমে চলে যায়, দেখুন আজকে যখন আমরা শাস্ত্র পড়ছি, চন্দ্র যদি ষষ্ঠে থাকে বা চন্দ্র যদি অষ্টমে থাকে, পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল অবধি বা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব রকমের রোগ তার হতে পারে, বা রোগের কারণে সে তার জীবনের সফলতার মুখ দেখলই না, এমনও কিন্তু একটা সম্ভাবনা থেকে যায়। দেখুন চন্দ্রের কারকতাকেই চন্দ্র জলতত্ত্বের একটা কারক গ্রহ। এবার আমাদের একটা জিনিস আমাদেরকে ভাবতে হবে, আমাদের অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ। আকাশ হচ্ছে আমাদের লক্ষ্য, তাহলে আকাশের দিকে আমাদেরকে ছুটতে হয়। আর এই যে আকাশের দিকে যে আমরা ছুটবো, এই আমাদের লক্ষ্যের দিকে যে আমরা ছুটবো, তার জন্য আমাদের চারটে তত্ত্বের উপর দিয়ে দৌড়তে দৌড়তে যেতে হবে, চারটে তত্ত্ব পার করে করে যেতে হবে। সেই চারটে তত্ত্ব কি? অগ্নি, পৃথিবী, বায়ু, জল। তার মানে চন্দ্র কোন তত্ত্বে বসে রইল? আজকে আমাদের জন্মছকে মেষকে অগ্নি দেওয়া হয়েছে, বৃষকে পৃথ্বী দেওয়া হয়েছে, মিথুনকে বায়ু দেওয়া হয়েছে, কর্কটকে জল দেওয়া হয়েছে। এরকমভাবে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, মীন অবধি গিয়ে শেষ হচ্ছে। চন্দ্রের কারকতা কি? আমরা কি বোঝালাম? চন্দ্রের কারকতা হলো জলতত্ত্বের সে একটা কারক গ্রহ। তার মানে জলতত্ত্বের কারক গ্রহ সে যদি অগ্নিতত্ত্বে চলে যায়, তখন সেই চন্দ্র কি প্রভাব বিস্তার করবে? জলতত্ত্বের কারক গ্রহ যদি বায়ুতে থাকে, তখন সে কি প্রভাব বিস্তার করবে? জলতত্ত্বের কারক গ্রহ যদি পৃথ্বীতে যায়, তাহলে সে কি প্রভাব বিস্তার করবে? বা জলতত্ত্বের কারক গ্রহ যদি জলতত্ত্বেই থাকে, তাহলে সে কি প্রভাব বিস্তার করবে? জল যদি আগুনে যায়, তাহলে আগুনের যে কারকতা আছে সেটা নষ্ট হয়ে যায়। দেখুন আজকে যখন মেষ রাশির গল্প বলি আমরা, ধনুরাশির গল্প আমরা বলবো, সিংহ রাশির আমরা গল্প বলবো, চন্দ্র হলো জলের কারক গ্রহ। সে যখন একটা রাশিতে গিয়ে অবস্থান করে, তার মানে বুঝতে হবে সেই রাশির অগ্নিত্বকে সে কিন্তু কমিয়ে দিচ্ছে। তার মানে আপনার রাশির যে এনার্জি, সেই এনার্জিকে সে প্রথমেই সে কিন্তু খর্ব করে দিল। তার মানে আপনার যাত্রা প্রথম শুরু হবে কি? তার মানে যাদের মেষ রাশি, সিংহ রাশি আর ধনুরাশিতে যাদের জন্ম, তাদের যাত্রা কি হবে? তাদের জীবনের যাত্রা শুরু হবে যে আমি জন্মালাম যখন এই রাশির আন্ডারে, তখনই আমি আমার শরীরের যে তেজ, সেই তেজ বা অগ্নিত্ব, সেই অগ্নিত্বকে একটু কমিয়ে ফেললাম। কেন? চন্দ্র যেহেতু ওই রাশিতে এসে বসলো, তার মধ্যে জল রয়েছে, সেই জল গিয়ে আগুনের মধ্যে পড়বে, তাহলে আগুন একটু নিভে যাবে। তার মানে আমি এই রাশি পেলাম ঠিকই, কিন্তু নিবন্ত আগুন, তাহলে সেই আগুনকে জ্বালাতে হবে। আজকে আমরা যে এপিসোডটা করছি, এপিসোডটা কিন্তু চন্দ্র নিয়ে। এবার আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনারা যদি স্কিপ করে যান, ভিডিওটা যদি পুরো না দেখেন, আপনাদের কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না, একদম মাথার উপর দিয়ে চলে যাবে। কিন্তু ভীষণ কঠিন একটা সাবজেক্ট, আমি অনেক সরল করে বলার চেষ্টা করেছি। আর এই যে অনুষ্ঠানটা, আমি অনেক বড় একটা অনুষ্ঠান করেছি, অর্থাৎ প্রায় 1.5-2 ঘন্টার একটা অনুষ্ঠান আমি এক নাগাড়ে বলে গেলাম। কিন্তু বিষয়টা আপনারা পাবেন ধীরে ধীরে, অর্থাৎ এপিসোড ওয়াইজ আপনারা পাবেন। আপনাদের কিন্তু প্রত্যেকটা পর্বে আপনাদের লক্ষ্য রাখতে হবে, তার কারণ আমি 1 থেকে দ্বাদশ পর্যন্ত চন্দ্র কীভাবে থাকলে কি কি ফল দিতে পারে, তার একটা ইন্ডিকেশন আপনাদের কাছে তুলে ধরার একটা প্রয়াস করেছি। এবার আপনারা তো সেটা বাকি কমেন্ট করবেন যে কেমন লাগছে, কী কী শুনতে চাইছেন, আপনার মাথায় আর কি কি ভাবনা আসছে, কী কী শুনতে চাইছেন চন্দ্রকেন্দ্রিক, একটু কমেন্টস করে জানালে আমার পক্ষে খুব সুবিধা হয়। যদি মনে হয় যে ভালো লাগছে, তাহলে লাইক করতে ভুলবেন না। আর যারা নতুন, তাদের জন্য আমি একটাই কথা বলবো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নোটিফিকেশান বেলকে প্রেস করতে ভুলবেন না। তার কারণ আমি যখনই কোনো প্রোগ্রাম দেবো, তার আপলোডের যে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। এবং আপনারা কিন্তু যেটা করবেন সেটা হচ্ছে যে, আমার এখানেও কিছু অংশ দেখতে পাচ্ছেন, আমার ফেসবুকেও কিছু অংশ দেখতে পাবেন, অর্থাৎ সমস্ত অংশটা আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পাবেন। কিন্তু ইউটিউবে যদি দেখতে হয়, পর্বে পর্বে এটা আমার ভাগ করা রইল, সেটা কিন্তু দেখতে আপনারা ভুলবেন না। এবং সময় নিয়ে গোড়া থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। যেখানে যেখানে অসুবিধে হচ্ছে কমেন্ট করতে ভুলবেন না, আমি নিশ্চয়ই আপনাদেরকে বুঝিয়ে দেবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। রাত্রি 9টায় সম্রাট দা হাজির থাকতে। আপনারা থাকছেন তো? নমস্কার।